এবার দেখো এখানে কিউবয়েডাল এই আছে তার বেসমেন্ট মেমব্রেন, এই আছে তার বেসমেন্ট মেমব্রেন, এর উপরে দেখো সেলগুলো কেমন কিউবয়েডাল, একটা লেয়ার না মাল্টিপল লেয়ার? মাল্টিপল লেয়ার। কিন্তু একটা জিনিসকে একটু খেয়াল করেছো যে নিচের দিকে সেলগুলো যতটা থিকনেস বা যতটা টল ছিল, যত উপরের দিকে যাচ্ছে সেলগুলো তত থিন হচ্ছে। এম আই ক্লিয়ার? তাহলে এটাকে তবুও কেন কেন স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল বলছি? তার কারণ বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে যে সেলটা অ্যাটাচড, বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে যে সেলটা অ্যাটাচড সেই সেলগুলো কেমন দেখতে? সেইগুলো কলামনার শেপ। তাহলে এই কন্ডিশনটা আমরা স্ট্র্যাটিফাইড বা কম্পাউন্ড কিউবয়েডাল এপিথেলিয়াম কোন কোন জায়গাতে পেতে পারবো? সোয়েট গ্ল্যান্ডের ক্ষেত্রে কিছুটা পেতে পারি, মেমারি গ্ল্যান্ডের ক্ষেত্রে কিছুটা পেতে পারি, অনেক সময় একই জায়গাতে আমরা মোর দ্যান ওয়ান এপিথেলিয়াম পেতে পারি, তাই না? তাহলে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি যে ইনার ওয়াল অফ বা ইনার এপিথেলিয়া অফ সোয়েট গ্ল্যান্ড মেমারি গ্ল্যান্ড এটসেট্রা, এই জায়গাগুলোতে তুমি পাবে কিন্তু স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল এপিথেলিয়াম। বোঝা গেল? নেক্সট একইভাবে যদি এই জিনিসটাই আমরা পাই সেলগুলো কলামনার দেখতে, তাহলে তুমি কি নাম দেবে তার? সেলগুলো কলামনার দেখতে। এত বড় ড্র করবো না, বেকার, আমাকেই খাটতে হবে বেশি। ছোট এটা মুছে ফেললাম কেন লিখতে গিয়ে? এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, ওকে। এইগুলো হচ্ছে কলামনার, মন দিয়ে শোনো। এর উপরে দেখো যে সেলগুলো কলামনার, তার উপর সেলগুলো হয়ে গেছে মোরলেস কিউবয়েডাল, আরো শুরু হচ্ছে, একটা সময় তুমি গিয়ে দেখবে সেটা কেমন হয়ে গেছে, স্কোয়ামাসের মতন হয়ে গেছে। তাহলে এই যে এপিথেলিয়াল সেলটা তাকে আমরা বলি কলামনার। কেমন এটা? কম্পাউন্ড আর স্ট্র্যাটিফাইড? তাহলে কম্পাউন্ড অর স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। তাহলে উপরের দিকে তো আস্তে আস্তে এটা এটা তুমি কিউবয়েডাল বা স্কোয়ামাসের মতন পাচ্ছ, তবুও আমরা এটাকে কেন বলছি বলতো কলামনার কিউবয়েডাল? কারণ বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে যে লেয়ারটা অ্যাটাচড আছে, কারণ বেসমেন্ট মেমব্রেনের সঙ্গে যে লেয়ারটা অ্যাটাচড আছে সেই লেয়ারটা কেমন? টেল মি। কলাম। তাই আমরা তার নাম দিয়েছি কলাম। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ভেরি গুড। আবার দেখো এই যে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম তুমি আরেকটা টাইপ পেতে পারো, কিরকম বলো তো? এটা তুমি ইউরিনারি ব্লাডারের মধ্যে পাবে। কিরকম? গল্পটা খুব মজার। এখানে তুমি দেখেছো এটা একটা একটা স্পেশাল এপিথেলিয়াল সেল, একটা স্পেশাল স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াল টিস্যু। কিরকম গল্পটা? তুমি দেখলে এই হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, এখানে আছে বেসমেন্ট মেমব্রেন, মন দিয়ে শুনবে। এই বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনের উপর তুমি একটা লেয়ার অফ সেলস পেলে। লেটস টেক এই হচ্ছে একটা লেয়ার অফ সেলস, দিস ইজ ওয়ান লেয়ার। তারপরে এরপরে তুমি পেলে আরেকটা লেয়ার অফ সেলস, দিস ইজ দ্য সেকেন্ড লেয়ার। এর উপরে তুমি আরেকটা লেয়ার অফ সেল পেলে, লেটস টেক দিস ইজ ইয়োর থার্ড লেয়ার। তাহলে বলো এটা স্ট্র্যাটিফাইড না সিম্পল? স্ট্র্যাটিফাইড না সিম্পল? বলো। স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড। এর একটা ক্যাপাসিটি হচ্ছে ইট ক্যান স্ট্রেচ, এর একটা ক্যাপাসিটি হচ্ছে এদিকে স্ট্রেচ করতে পারে, এদিকে স্ট্রেচ করতে পারে। তাহলে যখন এটা স্ট্রেচ করলো তখন দেখো বেসমেন্ট মেমব্রেনটা কি হয়ে গেছে, আগের থেকে ওয়াইড হয়ে গেছে অনেক। বলো বেসমেন্ট মেমব্রেনটা ওয়াইড হয়ে গেছে। আর যদি বেসমেন্ট মেমব্রেনটা ওয়াইড হয়ে যায় তখন দেখো এখানে এই যে সেলস গুলো তোমার কাছে ছিল, ওই কালারটা, এই যে সেলস গুলো তোমার কাছে ছিল, দেখো তার মাঝে মাঝে তার উপরে একটা রেড কালার সেল ছিল, এই রেড কালার সেলটা দেখো ইন বিটুইন দেম এখানে ঢুকে পড়েছে। বুঝতে পেরেছো?
আর এর উপরে এখন আমরা দেখলাম কোন লেয়ারটা আছে, এর উপর একটাই লেয়ার আছে, সেটা এরকম। এটা আরো স্ট্রেচ করলো, কি হবে? এটা আরো স্ট্রেচ করতে পারলো। তাহলে এটা যখন আরো স্ট্রেচ করলো, তুমি তখন দেখলে যে এই হচ্ছে সেলগুলো, তারপর তাদের মাঝে ঢুকে পড়েছে রেড রেড সেলস গুলো, তারপর তাদের মাঝে ঢুকে পড়েছে এই কালারটা কি অরেঞ্জ মনে হয়, অরেঞ্জ সেলস গুলো। তাহলে এখন বলো তো সিম্পল এপিথেলিয়াম নাকি কম্পাউন্ড এপিথেলিয়াম? Simple. সিম্পল। তাহলে Simple এই কনভার্সনটা কেন করতে পারে? কারণ তাদের একটা প্রপার্টি আছে, দে ক্যান স্ট্রেচ, তারা এইদিকে স্ট্রেচ করতে পারে। তুমি এদিকে ধরে টানছো, এদিকে ধরে টানছো, এই সেলগুলোর মধ্যে ঢুকে পড়ছে। তাহলে এই যে সেলগুলো, এই যে সেল টাইপ, এপিথেলিয়াল সেল টাইপ, তাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম। কি বলে এটাকে? স্যার এটাই গল ব্লাডারে সরি ইউরিনারি ব্লাডারে ভেরি থাকে। গুড, ভেরি গুড। ট্রানজিশনাল এপিথেলিয়াম বা এর নামই হচ্ছে ইউরোথেলিয়াম। তার মানে তুমি এটাকে সব থেকে বেশি কোন জায়গাতে পাবে? ইউরিনারি ব্লাডারে। কোথায় বলো? ইউরিনারি ব্লাডারের মধ্যে, বা তুমি এটাকে মোটামুটি ওই ইউরিনারি পার্টের মধ্যে সব থেকে বেশি পরিমাণে পেতে পারো। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো ট্রানজিশনাল এপিথেলিয়াম কি জিনিস? হ্যাঁ স্যার। ভেরি গুড, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা কিন্তু ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে মোটামুটি আমরা যে জায়গাগুলো পড়ে ফেলতে পারলাম, দ্যাট ইজ এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু সিম্পল কি জিনিস, কম্পাউন্ড কি জিনিস, স্ট্র্যাটিফাইড বা সিউডো স্ট্র্যাটিফাইড কি জিনিস। তারপরে আমরা দেখলাম সিম্পলের মধ্যে স্কোয়ামাস কি, কিউবয়েডাল কি, কলামনার কি। আবার সেগুলোকেই দেখলাম কম্পাউন্ড কন্ডিশন তাদেরকে আমরা কিভাবে পাবো। তারপর যেগুলো ছিল আমাদের কাছে কিউবয়েডাল এপিথেলিয়াম, তার মধ্যে আমরা দেখলাম ব্রাশ বর্ডার, জামিন এপিথেলিয়াম, সিলিয়েটেড কি জিনিস। কলামনার যেগুলো পেয়েছিলাম তার মধ্যে দেখলাম সিলিয়েটেড, স্টিরিওসিলিয়া, সেন্সারি এপিথেলিয়াম। এই যে গল্পগুলো আমরা পড়ে ফেললাম, বলো ক্লিয়ার হয়েছে এইটুকু জায়গা প্রত্যেকের? খুব সহজ জায়গা, ভীষণ সহজ জায়গা। হ্যাঁ স্যার। এবার দেখো, এইগুলো প্রত্যেকটা ছিল আমাদের কাছে কভার। আমরা বলেছিলাম না যে দুটো গ্রুপে আমরা তাকে ক্যাটাগরাইজ করছি, দুটো গ্রুপে ক্যাটাগরাইজ করার কথা বললাম তো। তাহলে প্রথম যে গ্রুপটা ছিল সেটাকে আমরা কি বললাম? কভারিং অর লাইনিং এপিথেলিয়াম। আর নেক্সট একটা ছিল সেটাকে আমরা কি বলেছিলাম? গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। তাহলে নেক্সট আমরা এখান থেকে ঢুকে পড়ি কোন জায়গাতে বলো? টেল মি প্লিজ। গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। নেক্সট আমরা ঢুকে পড়লাম গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। ঠিক আছে? তাহলে কেউ কি আমায় বলবে যে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াল টিস্যুর জন্য বলো তো, গ্ল্যান্ড ন্যাচারালি একটা সেল দিয়ে তৈরি হয় নাকি মোর দ্যান ওয়ান সেল দিয়ে তৈরি হয়? গ্ল্যান্ড মোর দেন ওয়ান। মোর দ্যান ওয়ান, কিন্তু কোন কোন জায়গাতে আমরা আবার সিঙ্গেল সেল দিয়েও একটা গ্ল্যান্ড পেতে পারি। কোথায়? যেমন বলো গবলেট সেল, তাই না? গবলেট সেল। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে আমরা গ্ল্যান্ডকে এইভাবে বলতে পারি যে হোয়াট ডাজ ইট মিন বাই এ গ্ল্যান্ড। গ্ল্যান্ডকে আমরা বলতে পারি যে জেনারেলি মাল্টিসেলুলার। গ্ল্যান্ড হচ্ছে জেনারেলি মাল্টিসেলুলার এবং এপিথেলিয়াস টিস্যু বা এপিথেলিয়াল সেল এবং সিক্রেটারি ইন ফাংশন, তাকে আমরা বলবো গ্ল্যান্ড। তাহলে গ্ল্যান্ড হতে গেলে বেসিক্যালি আমরা যে ক্যারেক্টারগুলোকে সেখানে নেব, যে এটা জেনারেলি মাল্টিসেলুলার। কেন জেনারেলি কথাটা ব্যবহার করতে হয়েছে? কারণ গবলেট সেল আছে। ইউনিসেলুলার। ওকে, ভেরি গুড। তাহলে জেনারেলি মাল্টিসেলুলার। এটা কেমন টাইপের টিস্যু? এপিথেলিয়াল টিস্যু। এটা এপিথেলিয়াল টিস্যু এবং এটা মেইনলি secretory in function, that means it helps in secretion of something, তাহলে তাকে আমরা গ্ল্যান্ড বলে ডাকি। তবে ইউনিসেলুলার গ্ল্যান্ড কি হতে পারে না? আমরা লিখেই রাখি পাশে এখানে। তাহলে ইউনিসেলুলার গ্ল্যান্ড কিন্তু হতে পারে, ইট ইজ গবলেট সেল। ইউনিসেলুলার গ্ল্যান্ড কি হতে পারে বলো? ইউনিসেলুলার গ্ল্যান্ড কি হতে পারে বলো? গবলেট সেল। বুঝতে পেরেছি? গবলেট সেল। আমরা গ্ল্যান্ড, ডিফারেন্ট টাইপ অফ গ্ল্যান্ড পেতে পারি। আমাদের টার্মিনোলজিস গুলোর সঙ্গে খুবই পরিচিত হয়ে থাকার দরকার। টার্মিনোলজিস গুলোর সঙ্গে আমাদের খুবই পরিচিত হয়ে থাকার দরকার। ঠিক আছে? কিরকম? ধরো আমি তোমাকে বললাম যে সিক্রিশন টাইপটা কেমন, অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ সিক্রিশন যদি নিই, অ্যাকর্ডিং টু দ্য
টাইপ অফ সিক্রেশন, আমরা মেইনলি তিন ধরনের গ্ল্যান্ড পাই। ওয়ান ইজ সেরাস গ্ল্যান্ড, সেরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড। ওকে, সেরাস গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ড এবং সিবেসিয়াস গ্ল্যান্ড। যেটা সেরাস গ্ল্যান্ড, মনে রাখবে এখান থেকে যে ম্যাটেরিয়ালটা তুমি পাবে সেই ম্যাটেরিয়ালটা হবে ওয়াটারি এবং তাতে প্রোটিন রিচ থাকবে। আমি কি বুঝতে পারলাম জায়গাটা? এর এর যে সিক্রেশনটা সেটা কেমন হবে? ওয়াটারি উইথ প্রোটিন কন্টেন্ট। ঠিক আছে, তুমি একটা এক্সাম্পল বলতে পারবে? ধরো আমাদের স্যালিভারি গ্ল্যান্ড থেকে যেটা রিলিজ করছে, তাহলে তার মধ্যে স্যালাইভার মধ্যে প্রচুর জল আছে, হ্যাঁ কিনা? স্যালাইভার মধ্যে জল আছে, হ্যাঁ কিনা? হ্যাঁ আর তার হ্যাঁ সাথে স্যার সাথে বলতো এনজাইম আছে কিনা, টাইলিন, স্যালিভারি অ্যামাইলেজ, তাহলে সেটা প্রোটিন। তাহলে আমরা বলতে পারি যে স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে এক ধরনের একটা সেরাস গ্ল্যান্ড। মনে রাখবে, ভুলে গেলেই কিন্তু কেস খাবে। স্যালাইভারি গ্ল্যান্ড কেমন গ্ল্যান্ড বলো? কি প্রকৃতির গ্ল্যান্ড? সেরাস গ্ল্যান্ড। সেরাস গ্ল্যান্ড। নেক্সট, মিউকাস গ্ল্যান্ড মানে এখান থেকে সে কি সিক্রেট করবে? তুমি বুঝতেই পারছো, মিউকাস। MUCUS, বানানটা একটু ভুল হয়েছে। মিউকাস সিক্রেশন, এটা কি তুমি জানো মিউকাস কে সিক্রেট করতে পারে? গবলেট সেল। তাহলে গবলেট সেল কেমন গ্ল্যান্ড? মিউকাস গ্ল্যান্ড। আর সিবেসিয়াস গ্ল্যান্ড যারা, তুমি নামটা শুনেই বুঝতে পারছো যে দে আর মেইনলি অয়েল গ্ল্যান্ডস, দে আর মেইনলি অয়েল গ্ল্যান্ডস। বোঝা গেল? তাহলে যেগুলো হচ্ছে তোমার তৈল গ্রন্থি, অয়েল গ্ল্যান্ড, তারা হচ্ছে সিবেসিয়াস। যারা মিউকাস ক্ষরণ করে, মিউকাস সিক্রেট করে, তাদেরকে আমরা বলি গবলেট সেল বা মিউকাস গ্ল্যান্ড। আর যারা ওয়াটারি ফ্লুইড সিক্রেট করে যাতে প্রচুর প্রোটিন কন্টেন্ট থাকে, তাকে আমরা বলি তাকে আমরা বলি সেরাস গ্ল্যান্ড, দ্যাট ইজ স্যালিভারি গ্ল্যান্ড। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, অ্যাকর্ডিং টু দা মোড অফ সিক্রেশন যদি বলি, কিভাবে সিক্রেশনটা হয়? অ্যাকর্ডিং টু দা, নেক্সট আমরা নিচ্ছি অ্যাকর্ডিং টু দা মোড অফ সিক্রেশন। According to the mode of secretion. ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দা মোড অফ সিক্রেশন যদি আমরা নিই, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো আবার দেয়ার আর সেভারাল টাইপস অফ গ্ল্যান্ডস, হলোক্রিন গ্ল্যান্ড, মেরোক্রিন গ্ল্যান্ড, অ্যাপোক্রিন গ্ল্যান্ড। কি কি? হলোক্রাইন গ্ল্যান্ড, মেরোক্রাইন গ্ল্যান্ড and apocrine gland and apocrine gland. দেখো, হলোক্রাইন কথাটা মানে মনে রাখবে, হলো ফর হোল, হোল থেকে হলো কথাটা এসছে। তাহলে হোল মানে কমপ্লিট। তাহলে যদি আমরা দেখি যে কোনো একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা রিলিজ করছে, সেই সিক্রেশনটা টোটাল গ্ল্যান্ডটাকে রাপচার করে বেরোচ্ছে, তখন তাকে আমরা বলি হলোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে? তাহলে সিক্রেশন রিলিজেস বাই রাপচারিং দ্য গ্ল্যান্ড। তাহলে সিক্রেশনটা গ্ল্যান্ডটাকে রাপচার করে রিলিজ করছে। ঠিক আছে? সিক্রেশনটা গ্ল্যান্ডটাকে রাপচার করে রিলিজ করছে। এক্সাম্পল কি? অয়েল গ্ল্যান্ডস। বলো, বুঝতে পেরেছো হলোক্রাইন গ্ল্যান্ড কি? হলোক্রাইন গ্ল্যান্ড কি? ক্লিয়ার হলো সবার? হ্যাঁ স্যার রাপচার করে গেলে গ্ল্যান্ডটা করবে না নেক্সট টাইম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার গ্রো করবে। আবার এটা তো সেল ডিভিশন করে আবার তৈরি করতে পারবে টিস্যু, আর গ্ল্যান্ড মানে তো টিস্যুই, তাই না? আচ্ছা। ওকে, মেরোক্রিন গ্ল্যান্ড মানে মনে রাখবে, মেরোক্রিন গ্ল্যান্ড মানে এক্ষেত্রে যে সিক্রেশনটা তৈরি হবে সেটা গ্ল্যান্ডকে কোনো রকম ইনফেক্ট করবে না, সেটা ডিফিউশন হয়ে বাইরে বেরোবে। ঠিক আছে? তাহলে সিক্রেশন রিলিজ বাই ডিফিউশন। সিক্রেশন রিলিজড বাই ডিফিউশন। ঠিক আছে? তাহলে সিক্রেশনটা ডিফিউশন হয়ে রিলিজ হচ্ছে। এক্সাম্পল কি? যেমন আমরা বললাম স্যালিভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, salivary gland, sweat gland, ম্যাক্সিমাম সোয়েট গ্ল্যান্ড কথাটা লিখে রাখলাম, তার কারণ
কিছু সোয়েট গ্ল্যান্ড যেগুলো ধরো আর্মপিট আছে, আর্মপিটে আছে, তাহলে আর্মপিট রিজিয়নে যে সোয়েট গ্ল্যান্ড গুলো আছে তারা কিন্তু পার্শিয়ালি মেরোক্রাইন পার্শিয়ালি অ্যাপোক্রাইন, অর্থাৎ সেক্ষেত্রে সেলের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য তোমরা দেখবে যখন আমরা প্রচন্ড পরিমাণে ঘেমে যাই, আর্মপিট যে রিজিয়ন গুলো সেখানে তুমি দেখবে একটা স্পট পড়ে। কিসের জন্য? তার কারণ ওখানকার যে সোয়েট গ্ল্যান্ড গুলো, সেই সোয়েট গ্ল্যান্ড গুলো কিন্তু শুধুমাত্র ডিফিউশন করে তার কন্টেন্টটাকে বাইরে দিচ্ছে না, তাদের এপিক্যাল পার্টটা পুরোপুরি রাপচার হচ্ছে, তার ফলে সেলের ভেতরকার সেলুলার কন্টেন্ট কিন্তু বাইরে বের হচ্ছে, আর সেলুলার কন্টেন্ট গুলো যেহেতু বাইরে বের হচ্ছে সেটাই কিন্তু এই স্পট গুলো তৈরি করার জন্য রেসপন্সিবল। তাহলে আমি তোমায় বললাম ম্যাক্সিমাম সোয়েট গ্ল্যান্ড আর ক্যাটাগরাইজড আন্ডার মেরোক্রাইন গ্ল্যান্ড, বাট সাম সোয়েট গ্ল্যান্ড হুইচ আর মেইনলি প্রেজেন্ট অন দ্য আর্মপিট রিজিয়নস, এই আর্মপিট রিজিয়নস গুলো বা গ্রোইন রিজিয়নস গুলোতে যেগুলো আছে সেই জায়গাতে আমরা যে সোয়েট গ্ল্যান্ড গুলো পাবো সেই সোয়েট গ্ল্যান্ড গুলো কিন্তু অ্যাপোক্রাইনের নেচার। ওকে, তাহলে ম্যাক্সিমাম সোয়েট গ্ল্যান্ড কেমন? মেরোক্রাইন। Merocrine gland. ভেরি গুড। আর অ্যাপোক্রাইন গ্ল্যান্ড মানে যে ক্ষেত্রে গ্ল্যান্ডের এপিক্যাল পার্টটাকে রাপচার করে কন্টেন্ট বাইরে বেরোয়। তাহলে secretion released by rupturing apical part of cell, apical part of gland, পরবর্তীকালে সে আবার ওটাকে রিজেনারেট করে নেবে। তাহলে এপিক্যাল পার্টটাকে শুধুমাত্র সে রাপচার করে বাইরে বেরোবে, বা টিপ অফ দ্য গ্ল্যান্ডটাকে রাপচার করে বাইরে বেরোবে। যেমন ধরো আমরা বলতে পারি আর্মপিটের সোয়েট গ্ল্যান্ড ইন আর্মপিট, গ্রোইন, এই রিজিয়ন গুলোর ক্ষেত্রে আমরা পেতে পারি, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে ম্যামারি গ্ল্যান্ড, তাহলে বোঝা গেল তিনটে শব্দ, হলোক্রাইন, মেরোক্রাইন, অ্যাপোক্রাইন এবং তাদের করেসপন্ডিং এক্সাম্পলস। ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, yes, ভেরি sir. গুড। এবার দেখো ডাক্ট আছে কি নেই তার রেসপেক্টে আমরা কি কি বলতে পারি? এন্ডোক্রাইন। ভেরি গুড। তাহলে অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ডাক্ট আমরা তাকে বলতে পারি এন্ডোক্রাইন। তাহলে সেক্ষেত্রে ডাক্ট অ্যাবসেন্ট। আমরা পেতে পারি এক্সোক্রাইন, সেক্ষেত্রে ডাক্ট প্রেজেন্ট। আবার আমরা পেতে পারি হেটেরোক্রাইন মানে মিক্সড গ্ল্যান্ড, হেটেরোক্রাইন বা আমরা তাকে বলি মিক্সড গ্ল্যান্ড, তাহলে তার ক্ষেত্রে প্রেজেন্ট আবার অ্যাবসেন্ট। একটা পার্টের মধ্যে প্রেজেন্ট আছে, আবার কোন পার্টের মধ্যে এন্ডোক্রাইন পার্টের মধ্যে অ্যাবসেন্ট, এক্সোক্রাইন পার্টের মধ্যে প্রেজেন্ট। বুঝতে পারলাম? টেল মি। Yes, sir. ভেরি গুড। তাহলে এই যে ছোট ছোট শব্দগুলো, এগুলো কিন্তু এখান থেকে এক্সামিনারদের ভীষণ পছন্দের জায়গা এটা, তারা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন কিন্তু এখান থেকে ফ্রেম করতে চায়, ঠিক আছে। প্রচুর প্রশ্ন তারা এখান থেকে ফ্রেম করবে, এই জায়গাটা কিন্তু বারবার তোমাদের মনে রাখতে হবে। ওকে, এই জায়গাটা মনে রাখতেই হবে। নেক্সট, অ্যাকর্ডিং টু দেয়ার শেপ, আমরা যদি তাদের শেপ গুলো দেখি যে একটা গ্ল্যান্ডের শেপ কেমন, তাহলে সেই গ্ল্যান্ডের শেপের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ গ্ল্যান্ড পেতে পারি। তাহলে নেক্সট আমরা নিই অ্যাকর্ডিং টু শেপ। অ্যাকর্ডিং টু শেপ। ওকে, তাহলে শেপের উপর বেস করে যদি ক্লাসিফিকেশন করি, দেখবে কিছু গ্ল্যান্ডকে আমরা বলবো যারা টিউব লাইক দেখতে, যারা নালীর মতো দেখতে, তাদেরকে আমরা বলি টিউবিউলার গ্ল্যান্ড। টিউবিউলার গ্ল্যান্ড এটা কেমন দেখতে? দে আর টিউব লাইক, ঠিক আছে। আবার কিছু ধরো এই টিউব লাইক গুলোকে কেমন দেখতে, তুমি দেখবে এরকম হচ্ছে সেই গ্ল্যান্ড গুলো, এরকম দেখো টিউবের মতো গ্ল্যান্ড, এর গায়ে এরকম এপিথেলিয়াল সেলস আছে আরো, এরকম সেলস আছে, তাহলে এগুলোকে আমরা বলি টিউবিউলার গ্ল্যান্ড। আবার ধরো কিছু গ্ল্যান্ড, তোমরা কি আছো? হ্যাঁ স্যার। Yes, sir. ওকে, আবার দেখো সেটা কেমন হতে পারে, এরকম স্যাক লাইক হতে পারে। দেখো এই একটা গ্ল্যান্ড, এরকম স্যাক লাইক গ্ল্যান্ড,
তাহলে যদি এরকম স্যাক লাইক হয় তখন তাকে আমরা বলি অ্যালভিওলার গ্ল্যান্ড, অ্যালভিওলার গ্ল্যান্ড, অথবা আরো বলি স্যাকিউলার গ্ল্যান্ড, স্যাকিউলার গ্ল্যান্ড, অথবা আরো আমরা বলি অ্যাসাইনার গ্ল্যান্ড। ওকে, তাহলে অ্যালভিওলার গ্ল্যান্ড আর স্যাকিউলার গ্ল্যান্ড আর অ্যাসাইনার গ্ল্যান্ড কারা? যারা হচ্ছে স্যাক লাইক দেখতে, তখন তাকে আমরা, তাহলে দু রকম গ্ল্যান্ড হতে পারে, একটা হচ্ছে টিউব লাইক দেখতে হলে টিবিউলার গ্ল্যান্ড, আর একটা হচ্ছে স্যাক লাইক দেখতে হলে অ্যালভিওলার গ্ল্যান্ড বা অ্যাসাইনার গ্ল্যান্ড। ওকে, বুঝতে পারছো? হ্যাঁ আবার স্যার। এই টিবিউলার গুলো হতে পারে সিম্পল টিবিউলার, মানে এখানে কোনো ব্রাঞ্চ নেই, আবার হতে পারে সেখানে ব্রাঞ্চ আছে, তখন তার নাম হয়ে যাবে কম্পাউন্ড টিবিউলার। তাহলে টিবিউলার আবার হয়ে গেল সিম্পল টিবিউলার, এন্ড কম্পাউন্ড টিবিউলার। যেটা সিম্পল টিবিউলার তাহলে সেটা এই গ্ল্যান্ডটাই দেখো, তাতে কোনো ব্রাঞ্চ নেই আর ফার্দার, দিস ইজ দ্য সিম্পল টিবিউলার। আর যদি আমরা এরকম দেখি যে এই একটা গ্ল্যান্ড, যার এখানে এই একটা টিউব, লেটস টেক এই তাহলে যে গ্ল্যান্ডটা আছে, এই গ্ল্যান্ডের এই ধরো একটা টিউব, এই একটা টিউব, এই একটা টিউব, তাহলে বলো তো আমরা এটাকে কি বলবো, কম্পাউন্ড বা ব্রাঞ্চড বলতে পারি? তাকে আমরা কি বলবো, ব্রাঞ্চড বা কম্পাউন্ড? তাহলে কম্পাউন্ড যেটা, তাকে আমরা আরো একটা নামে ডাকতে পারি, দ্যাট ইজ ব্রাঞ্চড, কম্পাউন্ড আর ব্রাঞ্চড। তাহলে ব্রাঞ্চ টিবিউল। সিম্পল বা সিম্পল মানে কি, এটা দিস ইজ আনব্রাঞ্চড, সিম্পল মানে দিস ইজ আনব্রাঞ্চড। ওকে, তাহলে এক্ষেত্রে এক্সাম্পল কি, তুমি এখান থেকে এক্সাম্পল পাবে ক্রিপ্ট অফ লিভার কোন, ইন্টেস্টাইনে আছে, ক্রিপ্ট অফ লিভার কোন ইন্টেস্টাইনে আছে। ওকে, ইন্টেস্টাইনে আছে। আবার সিম্পল যেটা দেখো, এই সিম্পলটা নরমালি এরকম সিম্পল আছে, আবার এই সিম্পলটা এটার কোনো ব্রাঞ্চ নেই, কিন্তু তুমি কোন কোন জায়গাতে পেতে পারো যে এই সিম্পলটা আবার একটু কয়েল ফর্ম করেছে, ঠিক আছে, এর একটু খালি কয়েল ফর্ম করেছে, কিরকম, এই ছিল স্ট্রাকচারটা, দেখো এখান থেকে তারা এরকম কয়েল ফর্ম করেছে। ওকে, তাহলে এটাকে আমরা বলতে পারি সিম্পল কয়েলড টিবিউল, সিম্পল কয়েলড tubular glands. Example के, this is sweat gland. বলো ক্রিপ্ট অফ লিভার কোন তাহলে কেমন, এটা কি কয়েলড নাকি আনকয়েলড? জাস্ট সিম্পল আনব্রাঞ্চ টিবিউলার গ্ল্যান্ড, তাই তো? হ্যাঁ স্যার। সিম্পল আনব্রাঞ্চ টিবিউলার আর সিম্পল কিন্তু কয়েলড টিবিউলার কে সোয়েট গ্ল্যান্ড। ওকে, এই যে কম্পাউন্ড বা ব্রাঞ্চড তোমরা পেলে, এটাকে আবার কোন জায়গাতে পেতে পারো, এটা পেতে পারো পাইলোরিক গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস, মানে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড মানে স্টোমাকের মধ্যে পাইলোরিক যে এন্ড আছে, সেই পাইলোরিক গ্যাস্ট্রিক। স্যার এরা কি ফাংশন অনুযায়ী এরকম ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে? হ্যাঁ, ফাংশন ডিফারেন্ট বলতে আলটিমেটলি এরা এখানে একটা লিউমিনাল স্ট্রাকচার তৈরি করে, এখানে কিছু লুমিনাল স্ট্রাকচার তৈরি হয়, এই মাঝখানে ক্যাভিটি আছে, যে জায়গাতে তারা তাদের যে এনজাইম কন্টেন্ট, সেই এনজাইম কন্টেন্ট গুলো তারা রাখে। আচ্ছা নেক্সট, আবার দেখো যারা অ্যাসাইনার বা যারা এরকম স্যাক লাইক, তাদের ক্ষেত্রে আবার তুমি বলতে পারো সিম্পল এবং ব্রাঞ্চড, তাহলে এদেরও আবার আমরা দুটো ক্যাটাগরি পেতে পারি, সিম্পল এন্ড ব্রাঞ্চড। সিম্পল এন্ড ব্রাঞ্চড, তাহলে যদি সিম্পল হয় তার মানে জাস্ট এই গল্পটা যেটা আমরা দেখলাম, তাহলে এই যে গল্পটা আমরা দেখলাম সিম্পল, ঠিক আছে। আর যদি ব্রাঞ্চ হয় তাহলে এটা কোথায়, আমি এটা ইউরেথ্রাল গ্ল্যান্ডে পাবো, ইউরেথ্রার মধ্যে ডিফারেন্ট টাইপ অফ গ্ল্যান্ড এরকম আছে, তাহলে এক্সাম্পল নিলাম প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ডস। আর ব্রাঞ্চ যদি হয় সেটা দেখো কেমন, এখান থেকে তুমি বলতে পারো দেখো এই একটা, এই একটা, এই একটা এরকম গ্ল্যান্ড তৈরি হয়েছে। এম আই ক্লিয়ার? বুঝতে পারলাম আমি? বুঝতে পারলাম? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে ব্রাঞ্চ টিবিউলার। ব্রাঞ্চ টিবিউলার যেমন ধরো থাইরয়েড গ্ল্যান্ড,
যেমন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডস, বুঝতে পেরেছো? তাহলে ব্রাঞ্চ টিবিউলার কেমন? থাইরয়েড গ্ল্যান্ডস, বুঝতে পেরেছি? নেক্সট, আবার তুমি এই যে টিবিউলার এবং অ্যালভিওলার ছাড়া আরেকটা টাইপ অফ গ্ল্যান্ড তুমি পেতে পারো, সেটা দুটোর কম্বিনেশন, তাকে আমরা বলি টিবিউলোস্যাকিউলার অথবা টিবিউলো অ্যালভিওলার। টিবিউলোস্যাকিউলার স্যাকিউলার অথবা টিবিউলো অ্যালভিওলার গ্ল্যান্ড, অর্থাৎ সেখানে টিউবও আছে আবার স্যাকও আছে। ধরো আমরা এরকম একটা যদি হাইপোথেটিক্যাল ডায়াগ্রাম আঁকি, ধরো এই একটা স্ট্রাকচার, এখান থেকে প্রথমে আমরা এরকম ব্রাঞ্চ টিবিউল পেয়েছি, সেই ব্রাঞ্চ টিবিউল থেকে আরো ধরো ফার্দার ব্রাঞ্চ তৈরি হলো, ব্রাঞ্চ টিবিউল থেকে আরো ফার্দার ব্রাঞ্চ তৈরি হলো, প্রত্যেকটা ব্রাঞ্চের ওপর এবার আমরা এই অ্যালভিওলার বা স্যাক লাইক স্ট্রাকচার ড্র করে দিলাম। তাহলে এই যে স্ট্রাকচার গুলো, এগুলোকে আমরা কি বলি? টিবিউলো অ্যালভিওলার গ্ল্যান্ড বা টিবিউলো স্যাকিউলার গ্ল্যান্ড। এটার এক্সাম্পল কি? mammary gland, salivary gland। বলো, ক্লিয়ার হয়েছে হোয়াট ইজ গ্ল্যান্ড? গ্ল্যান্ড সম্পর্কে আমরা ডিটেইলস স্টাডি করে ফেলতে পারলাম। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। হ্যালো হ্যালো, ভালো আছে? আমি না একটু পড়াচ্ছিলাম, আমি ফোন করছি, এক্ষুনি পড়িয়ে নি। হ্যাঁ, এক্ষুনি ফোন করছি। নেক্সট, তাহলে গ্ল্যান্ডের এই জায়গাটুকু ক্লিয়ার। তাহলে আমাকে বলো তোমরা প্রত্যেকে, তোমাদের এপিথেলিয়াল টিস্যুর জায়গাটা, কনসেপ্টটা পুরো ক্লিয়ার? এনসিইআরটি তে ভীষণ কম লেখা আছে, আমার মনে হয়েছে ওইটুকুনি জায়গা তুমি যদি শুধুমাত্র পড়ে রাখো, তাহলে তোমার এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে একটা আইডিয়া হবে না, এবং তুমি এপিথেলিয়াল টিস্যুটাকে দেখতে পাবে না গুছিয়ে, যে এপিথেলিয়াল টিস্যু কোথায় কি কি আছে। তাই আমরা একটু ব্রডার ডিসকাস করে নিলাম এপিথেলিয়াল টিস্যুটাকে, বা তুমি ভিজুয়ালাইজ করতে পারছো কোথায় পাবে। গ্ল্যান্ড যেখানে যেখানে আছে তারা সবাই এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুটা যে শুধুমাত্র একটোডার্মাল হবে না, মেসোডার্মাল, এন্ডোডার্মালও হতে পারে, সেটা কেমন কি সেই জায়গাটাও তোমরা বুঝলে। তাহলে উইথ দিস টপিক উই ক্যান এন্ড এপিথেলিয়াল টিস্যু। বলো, ক্লিয়ার হচ্ছে সবার? টেল মি প্লিজ। হ্যাঁ স্যার। কারণ নিশ্চয়ই কোনো জায়গাতে প্রবলেম নেই। না। না স্যার। তাহলে নেক্সট আমরা এর পরের টাইপ অফ টিস্যুতে ঢুকে পড়তে পারি। নেক্সট টাইপ অফ টিস্যুতে আমরা ঢুকে পড়তে পারি। আমাদের কাছে নেক্সট যে টাইপ অফ টিস্যু আছে, দ্যাট ইজ নেমড অ্যাজ কানেকটিভ টিস্যু। তাহলে এপিথেলিয়াল টিস্যুর পর আমাদের কাছে নেক্সট যে টিস্যু টাইপ আছে, দ্যাট ইজ কানেকটিভ টিস্যু। তাহলে আমরা এখান থেকে ঢুকে পড়লাম কানেকটিভ টিস্যুতে। আবার আমি একই জিনিস তোমাদের কাছে জানতে চাইবো, বলতো কানেকটিভ টিস্যু সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়া কি আছে? যে কানেকটিভ টিস্যু কারা? নামটা শুনে কি মনে হচ্ছে যে কানেকটিভ টিস্যু কি করতে পারে? তারা ডিফারেন্ট অর্গানের মধ্যে কানেকশন করতে পারে, তাই তো? তাই তো তার নাম নিয়ে কানেকটিভ টিস্যু। হ্যাঁ, ভেরি গুড। আর কানেকটিভ টিস্যু সম্পর্কে আর কিছু অরিজিন কি? কানেকটিভ টিস্যু সবসময় কেমন অরিজিনের দিক থেকে? তাহলে দ্যাট ইজ অলওয়েজ মেসোডার্মাল ইন অরিজিন। ওকে, কানেকটিভ টিস্যু মেসোডার্মাল অরিজিন, এবং এটা হচ্ছে তোমার বডির সবথেকে অ্যাবান্ডান্ট টিস্যু। তাহলে বলো, মোস্ট অ্যাবান্ডান্ট টিস্যু কে? একদম এই জায়গাটা ভুল করবে না, যেন একদম মাথাতে থাকে যে আমাদের বডির সবথেকে অ্যাবান্ডান্ট যে টিস্যুটা, সবথেকে বেশি যে টিস্যুটা আছে, সেই টিস্যুটা হচ্ছে কানেকটিভ টিস্যু। বোঝা গেল? নেক্সট, কানেকটিভ টিস্যু যারা, তাদের ক্ষেত্রে আমরা কিছু ফাইবার পাবো টিস্যুর মধ্যে, ঠিক আছে? তাহলে টিস্যু কন্টেন্ট সাম ফাইবার। এই ফাইবার গুলো কে তৈরি করে? ওই যে টিস্যুর মধ্যে যে সেলগুলো আছে, সেই সেলগুলোই ফাইবার তৈরি করতে পারে। তাহলে আমি কি এখানে ক্যারেক্টার হিসেবে এটা নিতে পারি যে এখানে যে সেলগুলো আছে, সেই সেল প্রোডিউসেস ফাইবারস। বিশেষ করে কি কি ফাইবার? মায়োফাইব্রিল, কোলাজেন এন্ড ইলাস্টিন। তারা কোলাজেন এন্ড ইলাস্টিন। ওকে, আবার এখানে যে সেলগুলো আছে, তারা এক ধরনের পলিস্যাকারাইডও তৈরি করতে পারে, যে পলিস্যাকারাইডটা কিন্তু ওই কানেকটিভ টিস্যুর গ্রাউন্ড টিস্যু বা গ্রাউন্ড ম্যাট্রিক্স হিসেবে কাজ করবে। তাহলে সেলস অলসো প্রোডিউস
cells also produce modified polysaccharides which act as ground tissue or matrix. ওকে, আমি তোমাকে জানতে চাইছি ব্লাড কে একটা প্রপার কানেকটিভ টিস্যু কি বলা যায়? ব্লাড না, false connective কানেকটিভ tissue. টিস্যু, ইয়েস অর নো? যদি না হয় কেন? দুটো কারণ আমি এক্ষুনি তোমায় বললাম, যে কানেকটিভ টিস্যু তাতে বলো তো প্রচুর ফাইবার থাকবে না থাকবে না? সিক্রেটিভ হয় না। হ্যাঁ, হ্যাঁ হয়। যারা কানেকটিভ টিস্যু তাদের মধ্যে প্রচুর ফাইবার থাকবে। ব্লাড এবং লিম্ফ এই দুটো হচ্ছে এমন কানেকটিভ টিস্যু দ্যাট ইজ উইদাউট ফাইবার। তাহলে বলো কানেকটিভ টিস্যু উইদাউট ফাইবার কে? Blood and lymph. ব্লাড এবং লিম্ফ এই জায়গাগুলোতে তুমি পাবে, এদের মধ্যে কিন্তু কোনো ফাইবার নেই। তাহলে একটা কারণ যেটা যার জন্য তুমি এটাকে প্রপার কানেকটিভ টিস্যু বলছো না। আবার তুমি আরো দেখো ব্লাডের মধ্যে যে সেলগুলো আছে, ধরো ম্যাক্সিমালি সেটা কি আছে? আরবিসি। এই আরবিসি গুলো এই সেলটা কি ডিভাইড করে নতুন সেল তৈরি করতে পারে? না, তাহলে এখানে কানেকটিভ টিস্যু সেলগুলো তো তারা ডিভাইড করে নতুন সেল তৈরি করতে পারে, কিন্তু এখানে বলো তো সেটা পারবো না। তাহলে আমাদের কাছে যে ব্লাড এবং লিম্ফ আছে, যে ভাস্কুলার টিস্যু, এই ভাস্কুলার টিস্যু কিন্তু দ্যাট ইজ উইদাউট ফাইবার, এবং এখানকার সেলগুলো ডিভাইড করতে পারে না ম্যাক্সিমাম সেলগুলো। সেই জন্য আমরা ব্লাডকে বা ভাস্কুলার টিস্যুকে প্রপার কানেকটিভ টিস্যু বলবো না, প্রপার কানেকটিভ টিস্যু বলবো না। বলো ক্লিয়ার সবার? ফাংশন কি করতে পারে? ডিফারেন্ট অর্গানের মধ্যে কোঅর্ডিনেট করতে পারে, তাই না? আরো তোমরা প্রথমে দেখেছো কানেকটিভ টিস্যুর মধ্যে একদম শুরুতে আমরা দেখে ফেলেছি কি কি ফাংশন থাকতে পারে ইত্যাদি ইত্যাদি। কানেকটিভ টিস্যুকে আমরা যদি ক্লাসিফাই করার চেষ্টা করি যে কি কি কানেকটিভ টিস্যু তোমাদের কাছে আছে, 1 মিনিট থাকলে বললো, আমাকে মনে করিয়ে দিও। কি কি কানেকটিভ টিস্যু তোমাদের কাছে আছে? আমাদের কাছে আছে লুজ কানেকটিভ টিস্যু। কি আছে আমাদের কাছে? লুজ কানেকটিভ টিস্যু। আমাদের কাছে আছে ডেন্সড কানেকটিভ টিস্যু। ওকে, আমাদের কাছে আছে স্পেশাল কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু, ডেন্সড কানেকটিভ টিস্যু এন্ড স্পেশাল কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু মানে যেখানে সেলগুলো ম্যাট্রিক্সে লুজলি অ্যারেঞ্জড বা প্যাকড। লুজ কারা? লুজ কানেকটিভ টিস্যু বলো সেলস আর loosely arranged in matrix. ওকে, যেমন তোমাদের কাছে দুটো এক্সাম্পল আছে, অ্যারিওলার এন্ড অ্যাডিপোজ। কি কি বলো? অ্যারিওলার কানেকটিভ টিস্যু এন্ড অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু। বোঝা গেল? অ্যারিওলার কানেকটিভ টিস্যু এন্ড অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ডেন্সড মানে কি মনে হয়? ডেন্সড মানে কি মনে হয়? যে সেলস আর compactly arranged in matrix। তাহলে ম্যাট্রিক্সে সেগুলো খুব কম্প্যাক্টলি অ্যারেঞ্জ করা আছে। বুঝতে পেরেছো? এই যেগুলো ডেন্সড, এটাকে আমরা দুটো গ্রুপে ভাগ করতে পারি, যে ডেন্স রেগুলার, ইরেগুলার। ইরেগুলারটা আমাদের দরকার নেই। তাহলে ডেন্সড বলতে আমরা মেইনলি এটা ধরে নিচ্ছি ডেন্সড রেগুলার, ঠিক আছে? এই ডেন্স যারা, তাদের মধ্যে আবার আমরা দুটো গ্রুপে তাদেরকে ক্যাটাগরাইজ করছি। একটাকে আমরা বলি হোয়াইট ফাইবার কানেকটিভ টিস্যু, আরেকটাকে আমরা বলি ইয়েলো ফাইবার কানেকটিভ টিস্যু। ইয়েলো ফাইবার কানেকটিভ টিস্যু, ঠিক আছে? যেটা হোয়াইট ফাইবার, মনে রাখবে সেই জায়গাতে সবথেকে বেশি আছে কোলাজেন। তাহলে হোয়াইট ফাইবার কি রিচ? বলো। কোলাজেন কোথায় বেশি আছে তাহলে? কোলাজেনটা বা হোয়াইট ফাইবার বেশি আছে এমন একটা জায়গা, টেন্ডন কার সঙ্গে কাকে অ্যাটাচ করে? মাসলের সঙ্গে বোন। টেন্ডন কার সঙ্গে কাকে অ্যাটাচ করে? মনে রাখবে এই জায়গাটা, একদম ভুলবে না। এমবিটি, মনে থাকবে টার্মটা, এমবিটি, মাসল বোন টেন্ডন। মাসল বোন টেন্ডন, ঠিক আছে?
আর একটা হচ্ছে বোন বোন লিগামেন্ট, বিবিএল। তাহলে লিগামেন্ট কাকে কার সঙ্গে অ্যাটাচ করে রাখে আর টেন্ডন কাকে কার সঙ্গে অ্যাটাচ করে রাখে বলো তো দেখি। লিগামেন্ট সমান সমান বোন টু বোন। ভেরি গুড। তাহলে লিগামেন্ট সমান সমান হচ্ছে বোন টু বোন, আর টেন্ডন সমান সমান মাসেল টু বোন, মাসেল আর বোন। ঠিক আছে, ভেরি গুড। তাহলে ইয়েলো ফাইবার যেটা, এই জায়গাতে তুমি দেখবে ইয়েলো ফাইবার কানেক্টিভ টিস্যুতে কোলাজেন কম, সেখানে আবার ইলাস্টিন বেশি আছে, সেখানে আবার ইলাস্টিন রিচ। তাহলে ইলাস্টিন রিচ যদি হয় তাহলে এইটা তুমি পাবে ইন কেস অফ লিগামেন্ট। তাহলে লিগামেন্টে কোলাজেন বেশি না ইলাস্টিন বেশি? লিগামেন্টে কোলাজেন বেশি না ইলাস্টিন বেশি? ইলাস্টিন বেশি। আর টেন্ডনে কোলাজেন না ইলাস্টিন বেশি? কোলাজেন তাহলে বুঝতে পারছো, যেখানে ইলাস্টিন বেশি সেটা ইলাস্টিসিটি প্রোভাইড করবে বেশি, আর যেটা কোলাজেন বেশি আছে সে টেনসাইল স্ট্রেন্থ প্রোভাইড করবে। তাহলে টেন্ডন যেখানে বেশি আছে, সরি কোলাজেন যেখানে বেশি আছে দ্যাট ইজ টেন্ডন, তাহলে তার কাজ হচ্ছে প্রোভাইডিং টেনসাইল স্ট্রেংথ। স্যার 1 মিনিট বাকি আছে। ওকে, প্রোভাইডিং টেনসাইল স্ট্রেংথ। ওকে, আর যেটা লিগামেন্ট যাতে ইলাস্টিন বেশি আছে, তাহলে বলো তো এটা কি প্রোভাইড করে? প্রোভাইড ইলাস্টিসিটি। ট্রেভেল। ভেরি গুড, ক্লিয়ার হলো তাহলে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হোয়াইট ফাইবার হ্যাঁ, ইয়েলো স্যার। ফাইবারের গল্পটা, হোয়াইট ফাইবার ইয়েলো ফাইবারের গল্পটা, ভেরি গুড। নেক্সট চলে এসো স্পেশাল কানেকটিভ টিস্যু। নেক্সট এসো স্পেশাল কানেকটিভ টিস্যু। স্পেশাল কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমাদের কাছে কি কি স্পেশাল কানেকটিভ টিস্যু আছে? ভাস্কুলার টিস্যু